পিসি ভাইপোর আসল সম্পর্কটা ঠিক কেমন, কি তাদের গোপন রহস্য, গোপন কথা, আড়ালে কি চলে, আপনি যা পড়ছেন, দেখছেন, শুনছেন তা আসলে বাস্তব নয়। এই যে এসআইআর নিয়ে চলমান আন্দোলন এবং জনরোষের যেসব খবর, তার সবটা আদৌ সত্য নয়। আসলে কি সেটা কেউ বলছে না, সবাই চেপে যাচ্ছে। কেন চেপে যাচ্ছে? তার আড়ালেও রয়েছে পরিকল্পনা। কেউ কি ভেবেছেন এর পেছনে আসলে কি চলছে? সেই সব খবরের আড়ালের খবরটা দেব। সংবাদ মাধ্যম কিভাবে সেই পরিকল্পনা মাফিক কাজের অস্ত্র হয়ে উঠেছে, সেটাও আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা, বিভিন্ন সংবাদ মাধ্যমে চাকরি করার সময় যা দেখেছি শুনেছি, সেগুলোও বলবো আজকে। ভিডিওর শেষে আমি এমন একটা জিনিস বলবো যাতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যা দেখছেন, যা শুনছেন, যা পড়ছেন তার সঙ্গে বাস্তবের দূরত্ব আছে। এখন পিসি ভাইপোর আসল সম্পর্কের রহস্য এবং আরো অজানা কিছু জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। রাজ্যে এসআইআর চলছে, আর তাতে নাকি প্রচুর মানুষ কষ্টে রয়েছেন। কারো কারো সমস্যা কারো কারো সমস্যা যে হচ্ছে না তা বলবো না, কিন্তু তিলকে তাল করে দেখানো হচ্ছে। জনগণকে বোঝানো হচ্ছে নির্বাচন কমিশন নামক ওই সাংবিধানিক প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের প্রতি কতটা নির্দয়। তাদের বলা হচ্ছে না নির্বাচন কমিশন তো আসলে রাজ্য সরকারের কর্মীদের দিয়েই কাজ করায়, কিন্তু সেই কাজে এমন ভাবে নানা ত্রুটি তৈরি করা হচ্ছে তাতে প্রমাণ করা যাবে যে নির্বাচন কমিশন নির্দয়, এবং এই নির্দয়তার প্রচারও পরিকল্পনা মাফিক চলছে। তিলকে তাল করে দেখানো হচ্ছে। এই রাজ্যে একেবারে সোজা কথাই বলি, তৃণমূল ও আইপ্যাকের এই কৌশলগত পদ্ধতি সেটা উস্কে দিচ্ছে এইসব গোলমালকে, আর সংবাদ মাধ্যমকে দিয়ে সেগুলোকে প্রচার করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে তৃণমূল এবং আইপ্যাক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমি এটা কিন্তু এমনি এমনি বলছি না, বুঝিয়ে বলবো কেন এমন খবরের এত রমরমা, আর সেটার মধ্যেই লুকিয়ে রয়েছে পিসি ভাইপোর গোপন কথা, তাদের সম্পর্কের রহস্য। অনেক সময় দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যম এমন করে খবর প্রচার করে যে পিসি আর ভাইপোর মধ্যে মতের মিল হচ্ছে না, খুব দূরত্ব, পিসি এইদিকে চলছে তো ভাইপো ওইদিকে চলছে। এটা কখন করা হয়? কখন করা হয় জানেন? যখন কোনো কিছু থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর দরকার হয়। আপনাদের মনে করিয়ে দিই, দেখবেন সেই সময় কয়েকজন তৃণমূল নেতা তারা পরস্পর বিরোধী কথা বলেন, এমন করে বলেন যেন পিসি শিবির আলাদা, ভাইপো শিবির আলাদা, আর তাতে এমন বিতর্ক তৈরি হয়ে যে সবার নজর সেদিকে চলে যায়। টেলিভিশন চ্যানেলের সান্ধ্য অনুষ্ঠান, খবরের কাগজের বড় হেডিং, পিসি ভাইপোর দূরত্ব। অতীতে আপনারা দেখবেন আরজিকর ইস্যু থেকে মহুয়া মৈত্রর ঘুষের বিনিময়ে প্রশ্ন, এসব নিয়ে যখন আন্দোলন তৈরি হচ্ছে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, তখন কিছু নেতা এই ধরনের একটা বিদ্রোহী মনোভাব দেখিয়ে কিছু কিছু পরিস্থিতি তৈরি করেন যাতে মনে হবে পিসি ভাইপো সম্পর্কটা খারাপ। তখন একদল বলতে থাকেন এই দলে যাই হোক আসলে তৃণমূল নেত্রী আমাদের সুপ্রিমো, তার কথাই সবকিছু, তিনিই জননেত্রী। এটা দেখবেন একদল নেতা বলতে থাকেন। ঠিক তখনই আর একদল বলতে থাকেন যে ভাইপো হচ্ছে আমাদের যুবরাজ, তিনিই সেনাপতি, আছেন দলনেত্রী, কিন্তু দলটা তিনি দেখছেন, ক্যামাক স্ট্রিট দেখছে, কালীঘাট নয়। আবার কদিন বাদে কোনো একটি ইস্যুতে বলা হবে ক্যামাক স্ট্রিটের হাত থেকে কালীঘাট সবকিছু নিয়ে নিল। আসলে কেউ কারো থেকে কিছু নেয় না, একটা গোপন সম্পর্ক কাজ করে। আমি একটু পরেই এই বিষয়টাই আসছি, তার আগে এসআইআর নিয়ে দু একটা কথা আপনাদের বলা দরকার। ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 12 জায়গায় এখন এসআইআর চলছে। এবার
আপনাদের কাছে আমি একটা সহজ প্রশ্ন করি, বলুন তো, যত খবর সব বাংলায় কেন? যত সমস্যা, সংকট, বিভ্রান্তি, গোলমাল সবকিছু বাংলায় কেন? এত মামলা মোকদ্দমা বাংলায় কেন? কারণ এক নম্বর কারণ হচ্ছে কমিশন সম্পর্কে সাধারণ মানুষের ভরসা কমিয়ে দিতে হবে। কমিশন নির্দয়, কমিশন অত্যাচার করছে, এটা প্রমাণ করতে হবে। কারণ দুই, এইসব করে এসআইআর প্রক্রিয়াকে যতটা সম্ভব ঘেটে দিয়ে ওই এলোমেলো করে দিয়ে লুটে পুটে খাওয়ার মতলব। মানে ঠিকঠাক ভোটার তালিকা হতে দেওয়া যাবে না, নিজেদের স্বার্থ সিদ্ধি যাতে হয় সেই রকম করে অবৈধ ভোটারদের, ভুয়ো ভোটারদের, মৃত ভোটারদের, জালি ভোটারদের, ভিনদেশি মানুষকে ভোটার হিসেবে সাজিয়ে ঢুকিয়ে রাখতে হবে। এই কাজটার জন্য একটা গোলমালের পরিবেশ তৈরি করা হয়েছে, এটা দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ, এই ভোটের মুখে যদি এসআইআর না হতো তাহলে এখন কি হতো? 3 মাস বাদে ভোট, এতক্ষণে বিরোধী দলগুলো কি করত? এই রাজ্যের যত কেলেঙ্কারি, দুর্নীতি, চুরি যা আছে সবকিছু নিয়ে সরব হতো। এসআইআর চলছে, তাই এই এসআইআর কে হাতিয়ার করে তৃণমূল চাইছে অন্য আলোচনা থেকে বিরোধীদের দূরে রাখো। তারা প্রতিদিন এমন কিছু করছে যাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি চাকরির সংগঠিত বিক্রি, মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অত্যাচারে যেসব নজির, এগুলো সব চাপা পড়ে যাক। রাজ্যের যে মূল ইস্যুগুলো, মানে তৃণমূল সরকারের যে ব্যর্থতাগুলো, সেগুলো সরিয়ে দিয়ে মানুষ সারাদিন খালি এসআইআর 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 নিয়ে ব্যস্ত থাকুক। আর বিরোধী দলগুলোও কি করবে? নানা রকম বিতর্কের প্রতিক্রিয়া দিতে থাকবে। মূল যেটা কাজ এই সময় বিরোধী দলের, তারা সেটা করতে পারবে না। রাজ্য সরকারের দুর্নীতিগুলোকে মানুষকে মনে করিয়ে দিতে পারবে না। গত 1.5 দশকে পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারি, সিন্ডিকেট রাজ, আইন শৃঙ্খলা লাটে তুলে দেওয়া, আইনের শাসনের বদলে শাসকের আইন চালু করা, বিভিন্ন ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র বাকি নেই যেখানে দুর্নীতি হয়নি। সেসব দুর্নীতির বেনজির কাণ্ড এসব মানুষ দেখেছে। এটা মনে করলে ঠিক হবে না যে রাজ্যের মানুষ এসব ভুলে গেছে। সবাইকার হয়তো মনে নেই, কিন্তু অনেকের মনে আছে। আর বাকিদেরও মনে করিয়ে দেওয়ার জন্য অনেকে আছেন। বিরোধী দলেরা সেসব মনে করিয়ে দিতে তৎপর হবে, কিন্তু এখন হতে পারছে না, কারণ এসআইআর বিতর্ক। তৃণমূল চাইছে একটা বিতর্ক থাকুক, বিরোধী দলগুলো তার জবাব দিতে ব্যস্ত থাকুক, সাধারণ মানুষ বোকা থাকুক। কিন্তু মানুষকে যে চিরকাল বোকা বানিয়ে রাখা যায় না, এই চরম সত্যটা হয় তৃণমূল ভুলে গিয়েছে অথবা জেনে শুনে অস্বীকার করতে চাইছে। এবার বলি পিসি ভাইপো গোপন কথাটা। সেই সঙ্গে বলে রাখি, এই ধরনের রাজনৈতিক আলোচনা এবং খবরের ভিতরের খবর জানতে যদি আগ্রহী হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকুন। নতুনেরা সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন প্রতিবেদনের নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। হ্যাঁ, প্রথমেই বলি, পিসি এবং ভাইপো বাবু এসআইআর কে প্রথম থেকে এমন করে প্রচার করেছেন যাতে মনে হয় এটা নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া একটা বিষয়। বোঝানো হচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারই মানুষের হয়রানির জন্য দায়ী, একদম প্রথম থেকে। এবং তাতে পিসি আর ভাইপো মনে হবে আলাদা সুর, কিন্তু একই কথা বলেছেন। পিসি বলেছেন আমরা এ রাজ্যে এসআইআর হতে দেব না, এরকম অনেক কিছুই বলেছেন আগে। তখন বিহারে এসআইআর পর্ব চলছে। আর ভাইপো বাবু সেই সময় বলেছেন এসআইআর হোক, কিন্তু একজনেরও যদি নাম বাদ যায় তাহলে কত ধানে কত চাল দেখিয়ে দেবো। তারপরে দিল্লি যাচ্ছেন, আসছেন, মামলা করছেন, এখানে গোলমাল ওখানে গোলমাল, দলের বিধায়ককে দিয়ে বিডিও অফিসে ভাঙচুর করানো, একের পর এক এই যে কাজগুলো হচ্ছে। আর তার সঙ্গে প্রচারটা করানো হচ্ছে যে মোদী সরকার এই হয়রানির জন্য দায়ী। নির্বাচন কমিশন নামক সাংবিধানিক যে সংস্থাটি
আর কেন্দ্রীয় সরকার, এর মধ্যে নাকি কোনো ফারাক নেই, এটাই তৃণমূল প্রচার করতে চাইছে। এর একটা আখ্যান তৈরি করা হয়েছে, একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেই ন্যারেটিভটা সংবাদ মাধ্যমগুলোর মধ্যে দিয়েও প্রচার করা হচ্ছে। আপনারা দেখবেন শুধু খবর নয়, রাজনৈতিক নিবন্ধ, প্রবন্ধ, চিঠিপত্র, এমনকি সম্পাদকীয়তে এমন ভাবে লেখা হচ্ছে যাতে এসআইআর কে কেন্দ্রের চাপিয়ে দেওয়া কোনো বিষয় বলে মনে হয়। কেমন করে কাজটা হয় জানেন? আমি বলছিলাম না যে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দীর্ঘদিন চাকরি করার অভিজ্ঞতা থেকে বলবো, এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা হয়, প্রতিটি সংবাদ মাধ্যমেই পলিসি নির্ধারণের ক্ষমতা রয়েছে এরকম প্রভাবশালী কেউ কেউ থাকেন, এক বা একাধিক ব্যক্তি থাকেন, তাদের মাধ্যমে আইপ্যাক অথবা তৃণমূল কংগ্রেসের নেতারা এই ধরনের নির্দেশাবলী পাঠান এবং তা কার্যকর করেন। তারাই নিয়ন্ত্রণ করেন কোন ছবি প্রকাশ পাবে আর কোন ছবি প্রকাশ পাবে না। অনেকের শুনানি চলছে, তার মধ্যে একজন বৃদ্ধ বা বৃদ্ধার যে ছবি, তিনি কোন ক্রমে এসআইআর এর জন্য যাচ্ছেন, কেউ একজন অসুস্থ হয়ে পড়েছেন, কার চোখে জলের ছিটে দিতে হচ্ছে, কাকে হাওয়া করতে হচ্ছে, দেখবেন এইসব ছবি ছাপা হয়। বাকিরা যে সহজে সবটা করে ফেললেন সেটা কিন্তু বলা হবে না কোথাও। সর্বত্র বলা হবে কার অসুবিধা হয়েছে, কে কাজ ছেড়ে সকালবেলা এসেছেন, কার কাগজপত্র নেই বলে তিনি মাথা চাপড়ে কাঁদছেন, কাকে বাংলাদেশে চলে যেতে হচ্ছেই, এইসব বলা হচ্ছে। অথচ নির্বাচন কমিশন যে আদৌ কে নাগরিক হবেন আর কে নাগরিক হবেন না এটা ঠিক করার সংস্থা নয়। নির্বাচন কমিশন শুধু কি করতে পারে, ভারতীয়রাই যাতে শুধু ভোটার তালিকায় থাকেন এবং জীবিতরা এবং যাদের বয়স 18 হয়েছে তারাই যাতে থাকেন এইটুকু নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। সেটা কিন্তু কোনো নিবন্ধে, কোনো সম্পাদকীয়তে প্রচার করা হচ্ছে না, মানুষকে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা। মনে রাখতে হবে, ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষমতা রয়েছে এইআরও, ইআরও এবং ডিএমদের, মানে জেলা শাসকদের হাতে। তারা সকলেই কিন্তু রাজ্য সরকারের কর্মী, কেন্দ্রের নন। কেন্দ্রের যে সকল কর্মীদের নিয়োগ করা হয়েছে তারা পর্যবেক্ষক, তারা হাতে কলমে কোনো কাজ করছেন না, তারা খালি দেখছেন কোথাও নিয়ম ভাঙা হচ্ছে কিনা। কারণ কমিশন এটা পারে, কেউ যদি কোনো অন্যায় করে বা পদ্ধতি না মানে তার বিরুদ্ধে শাস্তির প্রস্তাব করতে পারে, আদালতেও যেতে পারে, কিন্তু সবটাই করতে হয় রাজ্যের মাধ্যমে। এই রাজ্যে দেখবেন কমিশন যত রকমের সুপারিশ করেছে সেই সুপারিশগুলো মানতে নারাজ হয়েছে রাজ্য সরকার, রাজ্য হতে দিচ্ছে না। আসলে সমস্যা এসআইআর নয়, সমস্যা হচ্ছে প্রশাসনিক অবক্ষয় গোপন করার জন্য ভুল তথ্যের, ভুল আখ্যান ইচ্ছাকৃতভাবে প্রচার করা। নানা রকমের অন্যায় দাবিতে আন্দোলনে মদদ দিয়ে একটা ধোঁয়াশা তৈরি করে চলেছে তৃণমূল। বেশিরভাগ ক্যামেরায় ধরাই পড়ছে না আসল ছবিটা। যে ছবি আপনি দেখছেন সেটা আসল ছবি নয়, বাস্তব নয়, সেটা হয়তো ছোট্ট একটা নমুনা। আর এসব ক্ষেত্রে পিসি ভাইপো কিন্তু একমত, আসলে একমত। তাদের ঐক্যমতের ভিত্তিতেই তারা অনেক সময় একের বিরুদ্ধে অন্যে লড়েন, মানে আগে ঠিক করে নেন যে আমরা কখন লড়বো, কখন মিলে যাব, একদম পাঁজিতে যেমন নির্ঘণ্ট থাকে সেরকম করেন তারা। এইভাবেই চলে, দুজনকার লক্ষ্য এক। এই পিসিমণি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওসব প্যাক ফ্যাক মানি না। তখন খবরের কাগজগুলো কি লিখেছিল, ভাইপো যে আইপ্যাককে নিয়ে এসেছে সেই আইপ্যাকের বিরুদ্ধে পিসি সরব, এবার কামাক্ষীর দুর্বল হয়ে গেল, কালীঘাটের হাতে পুরো ক্ষমতা। অথচ দেখুন সেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি তল্লাশি চালাতে গেল তখন ফাইল ডাকাতি কে করলেন? প্যাক ফ্যাক বলা মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো বাবু নয়।
কলকাতায় প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি যখন তল্লাশি করছে শুনতে পেলেন যে সল্টলেকের অফিসে, সেখানেও দলবল নিয়ে ছুটে গেলেন আমাদের সততার প্রতীক মুখ্যমন্ত্রী। সেখান থেকেও গুচ্ছ গুচ্ছ ফাইল তিনি বের করে নিয়ে এলেন প্রকাশ্যে, তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ। তাহলে আপনারা বলুন, এই আইপ্যাক প্যাক এসব নিয়ে যে ভাইপো আর পিসির মধ্যে দূরত্ব দেখানোর যে পরিকল্পনা, সেগুলো সংবাদ মাধ্যমের ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ইচ্ছাকৃত। কোথায় মিলটা বুঝতে পারছেন? কালীঘাট আর কামাক স্ট্রিট রোজ কথা বলেই ঠিক করে কখন ঝগড়া কখন মিল। কিছু মতান্তর রয়েছে, এটা ঠিক। যেমন ধরুন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এইসব পুরনো নেতাদের নিয়ে ভাইপো বাবুর অ্যালার্জি আছে, পিসিরও কিন্তু আছে। পিসিও জানেন পুরনো লোকেদের আস্তে আস্তে সরিয়ে দিতে হবে আর নতুন লোকেদের আনতে হবে, কিন্তু উনি ভাইপোকে দিয়ে বলিয়ে এটা বোঝাতে চান আমি কিন্তু বলিনি, আমি তোমাদের চাই। আসলে সইয়ে বইয়ে যা হোক করে চলতে হবে। তো এইসব পুরনো ভাইদের তো অনেক কেলেঙ্কারি, আর সেই কেলেঙ্কারির কথা তিনি জানতেন না, এটা তিনি কখনো প্রমাণ করতে পারবেন না। সবসময় বলা হয় অমুকের বিরুদ্ধে ভাইপো সোচ্চার হলেন, তিনি পিসির স্নেহের, ববি হাকিম পিসির স্নেহের, কল্যাণ ব্যানার্জি পিসির স্নেহের, কিন্তু আসলে পিসির স্নেহের, পিসির কাছের একমাত্র তিনি, যিনি তার ভাইপো। পিসিমণি জানেন কখন ক্ষমতা তিনি তুলে দেবেন ভাইপো বাবুর হাতে, তিনি জানেন কিভাবে বন্দ্যোপাধ্যায় পরিবারের দল হিসেবে তৃণমূলকে রক্ষা করতে হবে। একটা ব্যালেন্সের খেলা চালান পিসি আর ভাইপো, আর সেই ব্যালেন্সের খেলাটাকে ব্যালেন্স নড়ে গেছে সরে গেছে এইসব প্রচার করে নিজেরা বেঁচেও থাকেন। এসআইআর পর্বে এই যে নানাভাবে একটা বিরুদ্ধ পরিবেশ তৈরি করা, নতুন নতুন গোলমাল তৈরি করা, আপনারা জানবেন এটা দুজনের সহমতের ভিত্তিতেই। দুজনে আসলে না খুব মিল, খুব, না হলে দলটা তো বললাম না বন্দ্যোপাধ্যায় পরিবারের থাকবে না। অমিলের সাজানো প্রচার যতই হোক, আশা করি এটা বোঝাতে পেরেছি মিলটা ঠিক কোথায়, গোপন সম্পর্কটা ঠিক কেমন। তবে দারুণ একটা অমিল সদ্য ধরা পড়েছে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সততার প্রতীক, তিনি মনে করেন সতীদাহ প্রথা রদ করেছিলেন বিদ্যাসাগর মশাই, আর ভাইপো বাবুর কথায় রাজা রামমোহন রায়। তবে রামমোহন রায় সতীদাহ রদ করেননি, তিনি রদ করেছিলেন পতিদাহ প্রথা। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।